বাবুল আক্তার বের হচ্ছেন। বাবুল আক্তার আসলেন, তবে কথা বললেন না বলে তিনি আসলে চলে গেলেন কারে করে, এমন বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। সামনে পুলিশ প্রোটেকশন, পেছনে একটি সাদা কারে করে তিনি আসলে তার গন্তব্যের দিকে তিনি চলে যাচ্ছেন। তো চট্টগ্রামের জেলগেট এরিয়াতে যেমনটা আসলে দেখলাম আমরা, বিকাল থেকে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় ছিলেন তার কোনো বক্তব্য নেওয়ার জন্য। সে বিষয়টি হয়তো দেখার একটা কথা রয়েছে। আমরা চেষ্টা করব কথা বলার, তিনি কি আসলে কথা বলবেন কিনা, কিংবা তিনি কথা বলেছেন কিনা, বা গণমাধ্যম কর্মী সকলেই কিন্তু তার একটি বক্তব্যের জন্যই তিনি যাচ্ছেন। আসলে বেরিয়েছেন কিনা, কিন্তু বের হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছিলাম। আসলে তিনি আসলে বেরিয়েছেন কিনা, তিনি কি বেরিয়েছেন বলে আমাদের কিন্তু তিনি জানিয়েছেন, অর্থাৎ পুলিশের যিনি একজন সাব ইন্সপেক্টর ছিলেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন তিনি ভেতর থেকে একসাথেই বাবুল আক্তারের সাথে বের হয়েছেন। তিনিও সেই গাড়িটিতে ছিলেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তো চট্টগ্রামে যেমনটা আসলে চাঞ্চল্যকর, সাবেক এসপি বাবুল আক্তারের যে আজকে যে মুক্তির যে বিষয়টি, অর্থাৎ তিনি জামিন পেয়েছিলেন, জামিন পরে আজকে তিনি কারা ফটক থেকে বেরিয়েছেন, তবে তিনি গণমাধ্যমের সাথে কোনো ধরনের কথা আসলে বলেনি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে জেলগেট। তবে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, এর আগে যেমনটা হয়েছে, তার আইনজীবী বলেছিলেন তার চাকরি ফেরত পাওয়ার জন্য, বা চাকরি যাতে তাকে জোর করে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। আমাদের আইনজীবী তিনি জানিয়েছিলেন, তার যে আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী তিনি তেমন কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। তো বলা যায় বাবুল আক্তারের জামিন হয়েছে, তবে তিনি মুক্ত হয়েছেন, তবে গাড়ি করে তিনি বেরিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কারা ফটক থেকে, অর্থাৎ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সবশেষ খবর। তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমি এই মামলা চালানোর সময় প্রত্যেকদিন দেখেছি সিবিআই অফিসটা আদালতে চলে আসতো, এতগুলো অফিসার থাকতো, সব মানুষ জোগাড় করতো ওনারা, ট্রেনিং দিত ওনারা, আনতো ওনারা। এমন এক ভয়াত্ম পরিবেশ, ওখানে অনেকগুলো সরকারি বেসরকারি পিবিআই নিজের থেকে উকিল দিয়েছেন এহসানুল্লাহ খান সাহেবকে। পিবিআই তদন্তকারী কর্তৃপক্ষ উকিল নিয়োগ করতে আমি দেখি নাই। ওর বেল হওয়ার পর থেকে 28 তারিখ যখন আমরা বেল বন্ধ দেওয়ার চেষ্টা করলাম, সেই থেকে আজকে পর্যন্ত ওই পিবিআইয়ের অফিসাররা দৌড়াদৌড়ি করে এটাকে বাধাগ্রস্ত করেছে। তবে নামটা ব্যবহার করেছে বাবুল আক্তারের শ্বশুরের, তবে শ্বশুরের ছায়াও দেখি না, সব দৌড়ছে পিবিআই। বাবুল আক্তারের মামলাটাই বিচার হচ্ছে। বাবুল আক্তারের শ্বশুরে যে মামলাটা করেছে সেইটা আইন অনুযায়ী রক্ষণীয় না হওয়ায় ওইটা বাতিল করে ওইটার ডকুমেন্টগুলো এই মামলার সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এখন ট্রায়াল চলছে যে বাবুল আক্তারের দায়েরকৃত মামলা, এটা তো আইনিভাবে সব কিছু বিবেচনা করে এই পর্যন্ত ডকুমেন্ট সেখানে হয়তো আসামির ফেভারেবলগুলো দেখে ও দেখছে যে এই পর্যন্ত যা এসেছে, এখানে আসামিকে দোষী সাব্যস্ত করার মতো ক্লিয়ার রায় না হলেও অন্তত বুঝেছে যে এটা ষড়যন্ত্র। সেই অনুভূতি থেকে তো স্পষ্ট ওপেন, এখানে সব তদবিরগুলো করছে পিবিআইয়ের লোকেরা, নাম ব্যবহার করেছে ওনার শ্বশুরের, দরখাস্তের নাম স্বাক্ষর দিয়েছে মোশাররফ হোসেন, কিন্তু মোশাররফ হোসেনের ছায়াও এখানে আসে না, সব হইল পিবিআই। আগে থেকেই বলে আসছে বাবুল আক্তার যে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে আমার এককালীন বস পিবিআই প্রধান বাবু মনোজ কুমার আমাকে এই মামলায় জড়িয়েছে।
এবং যেহেতু উনি পিবিআই প্রধান, সেই জন্য ওনার ইঙ্গিতে পিবিআই চট্টগ্রামের অফিস অতি তৎপর ছিল ওনার বিরুদ্ধে মামলা প্রমাণ করার জন্য, যে কোনোভাবে ওনাকে, এটা একটা এমন বিষয় যে ওর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে ও নাকি ক্লিন গ্রুপ নিয়োগ করেছে, কিভাবে বিকাশের মাধ্যমে টাকা পাঠাইয়ে। কিন্তু তদন্তে দেখা গেল যে বিকাশ নাম্বারে টাকা পাঠাইছে, সেই বিকাশ নাম্বারে তখন বিকাশ ছিল না। তাহলে এইগুলো এমন মিথ্যা গল্প সৃষ্টি করা হয়েছে, যেই লোককে বিকাশে টাকা প্রেরণের কথা বলে এনে জোর করে সাক্ষী দেওয়া হয়েছে, সেই লোক এসে এখন দরখাস্ত দিচ্ছে আমি কোনো টাকা পাঠাই না, আমি এগুলো কিছু জানি না, আমাকে জিম্মি করেছে। যে নারীর কথা বলা হয়েছে গায়ত্রী বলে, সেই নারী এরা এক এক সময় এক একজনের নাম বলছিল, এর আগে একদম কর্মী নাম পরে ওই কোথাও বাজার পায় না, পরে গায়ত্রীর গল্প আবিষ্কার করেছে। গায়ত্রীর গল্পতে আমি যা দেখলাম, গায়ত্রী নামক যে মেয়েটাকে কাগজে আমি দেখেছি, সেটা হলো তামিলনাড়ুর একজন মেয়ে। সে হলো, না আমি যেটা পেয়েছি সেটা দেখি ইয়াতে কাজ করে, ওই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করে, এবং তার বয়স বাবুল আক্তারের থেকে প্রায় 10 বছরের বেশি বড়, এবং সে একজন কালো মহিলা, এবং তার ওই মুভমেন্ট স্টার যেটা আমি দেখেছি, সে পৃথিবীর কোনো দেশে এক নাগারে 15-20 দিনের বেশি থাকে না, এমন 10 লাখ মহিলা। সে বাবুল আক্তার যে সময় কক্সবাজারে চাকরি করছে, চাকরির সময় ছিল 13 দিন না কয়। ওর এটা অস্বাভাবিক একটা গল্প, এবং যেই দিন বাবুল আক্তারের সাথে তার সম্পর্ক, বই দেওয়া, কিস দেওয়া, বাজে কথাগুলো বলছে, সেই দিন তার মুভমেন্ট স্টারে দেখছি ওই মেয়েটা ছিল তুরস্ক। বাংলাদেশে ও বই দিচ্ছে বাবুল আক্তারকে, অনেক কিছু সম্পর্ক, অনেক কিছু, এইসব আমি কিছু, এগুলো সব এদের লেখা, পিবিআই এর লোকের লেখা। পৃথিবী এখন এক জায়গায় এই মোবাইলের কারণে। গায়ত্রীকে অসম্ভব কিছু, তারা গায়ত্রী নামক কারোর সাথে যোগাযোগ করে না। সাবেক পুলিশ কর্মকর্তা বটে, কিন্তু উনি এখনো পর্যন্ত জেল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ছিল। আর প্রত্যেকেরটা অনুভব করবেন আপনি, যেমন আমি ওই করোনাকালীন যখন 1 বছর রুমে বন্দি ছিলাম, এরপর আমি রাস্তায় বাইরে হইতে ভয় পাইতাম। একটা 3 বছর 7 মাস একটা মানুষ যখন বন্দি থাকে, এবং তার উপর বিভিন্ন ধরনের মানসিক শারীরিক টর্চার হয়, আর জ্ঞান বুদ্ধি স্বাভাবিকভাবে ওরা যেভাবে বুঝায়, ওরা নাকি ওনাকে বুঝেছে এখানে নিরাপদ হবে না, চলে যায় বলে তাকে নিয়ে যায়। অর্থাৎ যাওয়া দাঁড়ানোটা ওনার নিয়ন্ত্রণে ছিল না। ওনারা বলতে আপনাকে নিরাপদ পরে কথা বলবে কিনা, হ্যাঁ পরে কথা বলবে কিনা, বলবে। উনি শুধু বলবে না, উনি বলছে আপনাদের প্রতি অকৃতজ্ঞতা।